পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলে দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। এই ভাবনা চিন্তাকে পাথেয় করে জীবনে আমরা কজনই বা চলতে পারি। তেমনই এক মানুষ অনিতা বসু। তিনি পৌঁছে গেছেন গ্রামে, গ্রামীণ মেয়েদের কাছে, পিছিয়ে পড়া মানুষদের কাছে, পিছিয়ে পড়া সেই নারীদের কাছে তিনি পৌঁছে দিচ্ছেন শিল্পকে, হাতের কাজকে। একজন সংসারী মানুষ, স্বামী পুত্র কন্যা, সুখী সংসার, সচ্ছল পরিবার। ছোটবেলা থেকেই তাকে রং রেখা টানে, পরে সেটাই ভালোবাসা। চিত্রকলা হয়ে ওঠে নেশা। কারুবাসনার টানেই ছবি আঁকা, কোনো ডিগ্রি নেই। যেখানে রঙের খনি পেয়েছেন, মন রাঙিয়ে নিয়েছেন। ছোটবেলা থেকে এই কাজের প্রতি আগ্রহ কিভাবে জন্মালো আপনার? ছোটবেলা থেকেই আমার আঁকতে ভালো লাগতো, কেন জানি না, আঁকতে আমি বরাবরই খুব ভালোবাসতাম। আর বাবা, যেহেতু আমার বাবা নেভিতে চাকরি করতেন, তো নেভিতে চাকরি করার ফলে সারা পৃথিবী থেকে, তখন তো আমাদের সময় এত টিভি ছিল না বা এত রং বেরঙের বই, মানে অন্য সিডি বা এসবও ছিল না। বাবা অনেক ন্যাশনাল জিওগ্রাফির বই আনতো, তো সেই ন্যাশনাল জিওগ্রাফির বইগুলোতে অনেক কালারিং ছবি থাকতো, মানে খুব কালারফুল। তো সেগুলো আমার দেখতে খুব ভালো লাগতো। আর ছোটো থেকে আমার ভীষণ বই পড়ার শখ, তো গল্পের বই পড়তাম। ওই যে আমাদের সময় ছিল সেই অমর চিত্রকথা, ছোটোবেলায় যে আমরা যেগুলো পড়তাম, তো সেই অমর চিত্র কাহিনী, এই ছবিগুলো আমার মনের মধ্যে খুব প্রভাব ফেলতো। তো এইরকম করতে করতে কিন্তু কোনোদিন আমি কিন্তু কোথাও শিখিনি। আমার যা কিছু করা ওই নিজের মনে মনে, নিজের মন থেকে করতাম, নিজেই করতাম, কোথাও প্রথাগতভাবে আমি কোনো শিক্ষা পাইনি। কিন্তু এই ভালোবাসাটা ভেতরে ভেতরে থেকে গেছিলো। তার ফলে আমি এইটাকে নিয়েই, আমার খুব ইচ্ছে করতো যে এইটা নিয়েই যদি পরবর্তীকালে কিছু করা যায় সেরকম। তো পরবর্তী সময় এটাকে নিয়ে কিভাবে এগোলেন, এই ভালোবাসাকে নিয়ে? সত্যি বলতে কি, আমি খুব মানে কি বলবো, লাকি বলবো যে আমার বিয়েটা যে বাড়িতে হয়েছিল, সেই বাড়ির প্রতিটা মানুষ ভীষণভাবে আমাকে ভালোবাসেন। এবং শুধু ভালোবাসা নয়, তাদের একটা ব্যাপার আছে যে তারা প্রত্যেককে খুব শ্রদ্ধা করে। তো আমার এই যে ভালোবাসাটা, আমি যে আঁকতে ভালোবাসি বা আমি যে হাতের কাজ কিছু করতে ভালোবাসি, এইটা কিন্তু ওনারা আমাকে খুব নার্চারিং করেছেন এবং ওনারা এই ব্যাপারটাকে খুব উৎসাহ দিয়েছিলেন। বিশেষ করে আমার শাশুড়ি মা, আমার স্বামী, এনারা আগে কি হতো, ধরো কোনো বসার ঘরের কোনো কিছু করতে হবে, যে কোনো কভার বলো, ড্রয়িং রুমের বা টিভির, সব কিছু নিজে হাতে করতাম। তো এইগুলো তো ছিল, এটা করতে করতে মা খুব লক্ষ্য করতে এগুলো। তো মা লক্ষ্য করে যখন ছেলে হলো আমার, তখন 1 বছরে, আমার পড়াশোনাটাও কিন্তু বিয়ের পর, মানে পুরো আমি গ্র্যাজুয়েশন করে বিয়ে হয়েছে, তারপর কিন্তু আমার মাস্টার ডিগ্রি হয়েছে, ফ্যাশন ডিজাইনিং, টেক্সটাইল ডিজাইনিং হয়েছে, সব কিছুই কিন্তু শ্বশুরবাড়িতে। এটা ঠাকুরমায়ের অশেষ কৃপা যে আমি অনেক ভাগ্য করে এরকম একজনদের কাছে এসে পড়েছি, যে যারা আমাকে সবসময় এগুলোতে উৎসাহিত করেছেন। এবং তারপর মা বলল যে আচ্ছা, ওর অত আঁকার শখ, তো ওকে তাহলে কিছু একটা শেখানো হোক না। তখন ভবানীপুর এডুকেশন সোসাইটিতে, ওখানে ফ্যাশন ডিজাইনিং, টেক্সটাইল ডিজাইনিংয়ের কোর্সে বাবা গিয়ে ভর্তি করে দিয়ে এসেছিলেন। তো সেই থেকে আমার শুরু। এইবার আমার স্বামীর সঙ্গে কর্মসূত্রে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়েছে, ও ট্রান্সফারেবল জব। তো আমি কোথাও গিয়ে বসে থাকতাম না, মানে বাচ্চারা তখন খুবই ছোট, ছেলে মেয়েও খুব আমাকে সহযোগিতা করেছে, ওরা খুবই ছোট। সেই সময় ওদেরকে নিয়ে যখন বিহারে ছিলাম, তখন ওখান থেকে মধুবনী পেন্টিংয়ের কাজ শিখেছি। যখন আরও অনেক রকম হাতের কাজ করেছি। লখনৌয়ে যাওয়ার পর তো মুঘল ঘরানার অনেক রকমের কাজ, এই যে ব্রোকেন গ্লাস, সেরামিকের কাজ, বিভিন্ন ধরনের পটারি, এগুলো করেছি। তারপর কর্মসূত্রে চলে যাই হায়দ্রাবাদে, সেখান থেকে যেটা সাউথের বিশেষ কাজ, তাঞ্জোর পেন্টিং বা আরও নানা রকম পেন্টিং আমার করা রয়েছে, এগুলো আমি দেশের বিভিন্ন প্রান্ত থেকে করেছি। এরপর হলো কি, আমরা পুরী তো বাঙালিরা প্রায় প্রত্যেকেই আমরা যাই। আমরা একবার পুরীতে গিয়ে আমি রঘুরাজপুর বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে গিয়ে একটা ভারতবর্ষের ভীষণ ট্র্যাডিশনাল কাজ, পটচিত্রের কাজ দেখি। তো তখন আমরা সেই পটচিত্রের কাজটা, আমার খুব ইচ্ছে হয়েছিল শেখার। তা আমি পুরী মিশনে থেকে প্রায় 10 দিন টানা আমি গিয়ে ওখানে কাজ করেছি। তো ওখানে গিয়ে আমি এই কাজটা শিখে এসেছি। এইভাবেই কাজগুলো আমার শেখা হয়েছে এবং ওনাদের পূর্ণ সহযোগিতা পেয়েছি এই কাজগুলো শেখার জন্য। এসবই অনিতা বসুর বাহ্যিক পরিচয়। স্বচ্ছন্দে দিনযাপন হতেই পারত, মাঝে মধ্যে শখের শিল্পচর্চা, কিন্তু নাম নয়, যশ নয়, অর্থ নয়, অন্য কোনো বোধ তাঁর রক্তে খেলা করে।
যা পেয়েছি এই লোকজীবন থেকে তা আবার ফিরিয়ে দেওয়া তাঁদের কাছে, যাদের কাছে আমরা প্রতিদিনের জীবনযাপনের ঋণী। গ্রামীণ জীবন, মানুষ, গ্রামের পরিবারের মেয়েরা, কিছুই প্রায় পৌঁছয় না তাঁদের কাছে। শিল্পকে জীবন ধারণের মাধ্যম করে তোলা, যা তিনি শিখেছেন তা যেন এই মেয়েদের উপার্জনের একটা পথ হয়। কতদিন ধরে আপনি এই গ্রামে আসছেন, এখানে শেখাচ্ছেন? এই গ্রামে আসা আমার প্রায় 1.5 বছর হয়ে গেল। এখানে এসে আমি মেয়েদের কাজ শেখাচ্ছি, আর প্রতি মাসেই আমাকে 3 দিন করে এসে থাকতে হয়। আমি এখানে এসে আশ্রমে থেকে ওদেরকে কাজ শেখাই। এইভাবেই চলছে কাজটা। যে কথা আপনার শুনছিলাম যে অনেক আপনি শিখেছেন, নানান জায়গা ঘুরে ঘুরে অনেক কিছু শিখেছেন, তো সেই শিল্পকে তো শহরে শেখানোর অনেক রকমের হাতছানি ছিল, তো গ্রামকে কেন বেছে নিলেন, গ্রামাঞ্চলের মেয়েদের কেন বেছে নিলেন? দেখো, আমার জীবনে ঠাকুরমা স্বামীজির একটা ভীষণ প্রভাব আছে। তো সেইখান থেকে স্বামীজি একটা কথা বলতেন। স্বামীজি বলতেন যে নিজের সন্তান হারিয়ে গেলে যে আকুতি দিয়ে খুঁজে বেড়াও, ঠিক সেই আকুতি দিয়ে ভারত শিল্পকে খোঁজো এবং খুঁজে সেগুলোকে পুনরুদ্ধার করো এবং প্রতিষ্ঠা করো। যতক্ষণ না পারো থেমো না। তো এই একটা স্বামীজির স্বামীজির বাণী প্রত্যেকটাই ভীষণভাবে মানুষকে নাড়া দেয়। তো এইটা আমার মনে হয়েছিল যে আচ্ছা, অনেকে তো অনেক রকমভাবে সেবা করে। ধরো, যাদের অনেক অর্থ আছে তারা সেই অর্থ দিয়ে সেবা করতে পারে, যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার তারা তাদের কাজটা দিয়ে কিছু করতে পারে। কিন্তু আমি একটা গৃহবধূ হয়ে আমি এই কাজগুলো শিখেছি, তো সেটা দিয়ে তাহলে কি করা যায়? আমার ভেতরে একটা খুব আকুতি হতো যে শুধু নিজে থাকবো, নিজে ভালো পড়বো, নিজে ভালো খাবো, সেটা নয়, যদি কিছু করা যেত মানুষের জন্য। তো এই ধারণাটা থেকেই আমি এই গ্রামের মেয়েদের কাছে ছুটে এসেছি যে যদি ওরা এগুলো কিছু শিখতে পারে, এগুলো তো আমাদের প্রত্যেকটাই ভারতের বিভিন্ন প্রান্তের হাতের কাজ, তো যদি এগুলো কিছু ওরা শিখতে পারে, সেই শেখাটা দিয়ে এক একজন ওরা স্বনির্ভর হয়ে উঠবে। তো আমার মনে হয়েছে এইভাবে বোধহয় মায়ের সেবা করা যায়। তো মা আমাকে সেই সুযোগটাও দিয়েছেন বা অনুমতিও দিয়েছেন বলতে পারো, যে আমি আজকে এখানে আসি প্রতি মাসে এবং এসে ওদেরকে কাজটা শেখাই। সেজন্য শহরের হাতছানি তো থাকেই, সেটা তো সবার কাছেই থাকে, কিন্তু আমার বেশি আনন্দ লাগে ওদের কাছে আসতে। তো এই টানেতেই আমি ছুটে আসি। এবার যেটা জানতে ইচ্ছে করছে যে বিশেষ করে গ্রামাঞ্চলের মেয়ে তো ঠিক আছে, কিন্তু বিশেষ করে এই জয়রামবাটি, শিহর বা কামারপুকুরের মেয়েদেরকে কেন শেখাতে এসছেন? আমি এটা ঠিক আলাদা করে পরিপ্রেক্ষিত যদি নাও হতে পারে, আমি বহুদিন বাইরে ছিলাম। আমি গত 4 বছর হলো কলকাতায় ফিরে এসেছি। স্বামীর কর্মসূত্রে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়েছে। তো এখানে আসার পর আমার জয়রামবাটি, আমরা তো দীক্ষিত পরিবার, শুধু সেই জন্য নয়, দীক্ষিত পরিবার বলেই নয়, আমি দেখেছিলাম এরা আমাদের শহরের মেয়েরা বা অন্যান্য গ্রামাঞ্চলের মেয়েরা তবু কিছু সুবিধে পায়, কিন্তু এই প্রত্যন্ত জেলাগুলোতে, যেগুলো বাঁকুড়া, হুগলির প্রত্যন্ত জেলা, শিহর তুমি এখান থেকে আরও প্রায় 4-5 কিলোমিটার ভেতরে, তো সেই সব জায়গাগুলোতে এই মিনিমাম এইসব জ্ঞান, এটা তো একটা শিল্প জ্ঞান, এটা জানা তো আমাদের দেশের পক্ষেও খুব মঙ্গলজনক। তো সেই জিনিসগুলো করার মতো কেউ ছিল না। কিন্তু এই ব্যাপারে মহারাজরা আমাকে খুব সহযোগিতা করেছেন। তাদের কাছে যখন আমি বলেছিলাম যে আমি ওদেরকে কিছু শেখাতে চাই, তো ওনারা প্রথমে ভাবতে পারেননি যে কলকাতা থেকে কেউ এসে সত্যিই কেউ শেখাবে, কিন্তু যাই হোক সেই শেখানোটা হয়েছে। এবং এখানকার যিনি প্রাক্তন অধ্যক্ষ ছিলেন, অমেয়ানন্দজি, উনি নিজে আমাকে এই কাজে নিযুক্ত করেছিলেন যে তুমি এত দূর আসছো যখন। আমি আগে কামারপুকুরে গ্রামে যেতাম, তো কামারপুকুরের মেয়েরা আমার কাছে শিখতো, শিহরের মেয়েরা শিখতো। তো তখন মহারাজ বললেন যে তাহলে তোমরা এখানেও শেখাও। তো সেইভাবে এরা আমার কাছে এসছে, এই করেই আমার কাজটা শুরু হলো এবং এইভাবেই চলছে। গ্রামের মেয়েরা এরকম একটা শিখবে এবং সেখান থেকে স্বনির্ভর হবে, এই সমাজ কি তাদের সেই যে জায়গাটা, সমাজের যে তাদের জায়গাটা, বাধার সম্মুখীন তো মেয়েদের প্রতি পদে পদে হতে হয়। তো আপনি এই কাজ শুরু করতে গিয়ে সহযোগিতার পাশাপাশি কতটা বাধা পেয়ে? যে কোনো কাজ করতে গেলেই সহযোগিতা এবং বাধা দুটোই থাকে। তবে বাধার ক্ষেত্রে বলতে পারি এখানের যেটা প্রবলেম হয়, এখানকার যে মেয়েদের নিজস্ব প্রবলেম যেটা, সেটা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু এদের মধ্যে অল্প বয়সে বিয়ে দিয়ে দেবার একটা প্রবণতা আছে, যে কারণে হয়তো যে মেয়েটি আমার কাছে খুব ভালো শিখছে, 1 মাস কি 2 মাস শেখার পর আমি দেখলাম যে সে আসছে না, ক্লাস তার অফ হয়ে যাচ্ছে, খোঁজ নিয়ে জানা গেল যে তার বিয়ে হয়ে গেছে। এমন কিছু যে বয়স হচ্ছে তো তা নয়, এরা তো সব বিভিন্ন বয়সের আছে, কিন্তু ম্যাক্সিমাম ধরো কেউ উচ্চ মাধ্যমিক পাশ করে আসছে, কেউ উচ্চ মাধ্যমিক দিচ্ছে, বা তারও কম আছে, ক্লাস 10-এরও কেউ ছিল। তো তাদেরকে খুব এইটা আমাকে খুব খারাপ লাগে। তবে তবু বলবো আগের থেকে গ্রামের পরিবেশ এখন অনেক চেঞ্জ হয়েছে, তো তার মা বাবারা সেটাও
পাঠাচ্ছে। তবে এক্ষেত্রেও এখানকার পূর্বতন যিনি ছিলেন পল্লীমঙ্গলের দায়িত্বে, যে ব্রজ মহারাজ ছিলেন, উনি প্রায় সাইকেলে করে করে, মোটর সাইকেলে করে করে গ্রামে গিয়ে গিয়ে মেয়েদের বাবা মাদের বোঝাতেন। কারণ ওদের একটা ধারণা ছিল পল্লীমঙ্গলে সব ছেলেরা কাজ করে, সেখানে মেয়েদের পাঠাবো না। এই প্রেজুডিসগুলো তো এখনো আছে। এটা কিন্তু গ্রাম বলে নয়, শহরেও আছে, এটা গ্রামের ব্যাপার নয়। তো সেইখান থেকে তাদের বাবা মাদের বোঝাতে হয়েছে। শুধু তাই নয়, মিশনের তরফ থেকে তাদেরকে আসবার জন্য কাউকে কাউকে সাইকেল দেওয়া হয়েছে, তাদের রোজের খাবার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তখন মেয়েগুলো অনেকটা ফ্রিভাবে এই কাজটা করতে পারছে। এবং এখান থেকেই এদের এই কাজগুলো শেখার ফলে এদের একটা কাজ তোমার মোটামুটি অর্ডার দেওয়া হচ্ছে, সেই কাজগুলো ওরা করছে, করার পর ওরা একটু মজুরি বেশি পাচ্ছে। এইভাবে একটা সম্পূর্ণ আমরা সবাই মিলে চেষ্টা করে সমাজের কিছুটাও যদি কাজ করা যায়, সেটা আমরা চেষ্টা করছি। 2009 সাল অনিতা বসু শুরু করলেন কাজ, সহযোগিতায় রামকৃষ্ণ পল্লী মঙ্গল সমিতি। কর্মস্থল শ্রী রামকৃষ্ণের বাল্যের লীলাভূমি কামারপুকুর। গ্রামীণ মহিলাদের এক জায়গায় করে শেখাতে শুরু করলেন বাটিকের কাজ। অনেক ধাপ পেরিয়ে কাপড়ের ওপর ফুটে ওঠে সুদৃশ্য নকশা। নির্জীব সাদা কাপড় হয়ে ওঠে সজীব, রঙিন। অখণ্ড মনোযোগ আর অধ্যাবসায়ে সেই কৌশল আয়ত্ত করেছেন স্থানীয় মহিলারা। এটা আপনি কিসের কাজ করছেন? আমরা এটা বাটিক প্রিন্টের কাজ করছি। কি বানাচ্ছেন বাটিক? এটা চাদর। কিভাবে বানান? এটা প্রথমে আঁকা হয়, প্লেট দিয়ে আঁকতে হয়, তারপরে এই যে মোম গরম করতে হয়, করে এই যে মোম দেওয়া হবে, মোমটা এবারে দেওয়া হচ্ছে, দেওয়ার পর এবারে এটাকে ভিজিয়ে রাখা হবে জল দিয়ে, সাদা জল আর একটা মনোফল আছে, সেইটা দিয়ে ভিজিয়ে দেওয়া হচ্ছে। তারপর এবারে সেটাকে আবার একবার ধোয়া হচ্ছে সাদা জলেতে, ধুয়ে তারপর এবারে ইয়ে করা হচ্ছে, মনোফল করা হচ্ছে। ওটা ন্যাপথলে টানা হচ্ছে, ন্যাপথল দিয়ে সব রং ইয়ে করে দিয়ে ন্যাপথলে টানা হচ্ছে, ন্যাপথলে টানার পর রঙে টানা হচ্ছে। তারপরে এবারে এটা আবার একবার শুকনো করা হচ্ছে, হওয়ার পর আবার এই যে ডবল মোম করা হচ্ছে, তারপর ডবল মোম করে তারপর আবার একবার রং দেওয়া হচ্ছে। রং দেওয়ার পর এটাকে এবারে আবার ভিজিয়ে রেখে এটা গরম জলে কাচতে হচ্ছে। আপনারা তো এখানে বাটিকের কাজ করছেন, চাদরের ওপরে করছেন, তো বাটিক আর কিসের কিসের ওপরে আপনারা করেন? শাড়ি, ব্লাউজ, পিস তৈরি করা, আর রুমাল আর চাদর। আমরা পার ডে রোজগার করছি 100 টাকা, মাসে আমাদের 3000 টাকার মতন রোজগার হয়। এই মানে কাজটা করে আমাদের খুব মানে উপকৃত, মানে আমাদের মানে সংসারে যা কিছু আমাদের মানে মানে অভাব ছিল, সেইটা আমাদের এইটা থেকে আমাদের অনেকটা মানে মানে হয়েছে আর কি, মানে অনেকটা সুরাহা হয়েছে আর কি। আর রামকৃষ্ণ মঠ মিশন থেকে আমরা এই দিদির কাছ থেকে এসে এখানে আমরা এই কাজটা শিখেছি এবং কাজটা শিখে আমরা খুব উপকৃত হয়েছি। নিয়মিত প্রতি মাসে কলকাতা থেকে কামারপুকুর বিনা পারিশ্রমিকে অকাতরে বিলিয়েছেন শিল্পকলার নানা রহস্য। পারিশ্রমিকের প্রশ্নই ওঠে না, কারণ এ তো হৃদয়ের দান। আজকে কামারপুকুরের সব মেয়েদের সঙ্গে রয়েছি, পাশে মহারাজও রয়েছেন। আমি অনেক জায়গাতেই দেখেছিলাম যে মেয়েরা খুব কষ্ট পায় বা মেয়েদের অনেক রকম প্রবলেম আছে, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানোর একটা প্রয়োজন ছিল। তো রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে যে সহযোগিতা পল্লীমঙ্গলে মেয়েদেরকে কাজ শেখানোর জন্য করা হচ্ছে, তো সেইখানে আমি কাজ শেখাতে পেরে খুব ধন্য। মহারাজরা যে আমাকে এখানে আসতে দিয়েছেন, কাজ শেখাতে দিয়েছেন, এটার জন্য আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ। তো আমার মনে হয়েছিল, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তো যে এত জায়গা থাকতে কেন কামারপুকুরের মেয়েদের কাজ শেখালাম। আমরা পুরো পরিবারই মঠ মিশনে দীক্ষিত, আমরা তো ঠাকুরের কাছে প্রায়ই আসি। তো আমি এসে দেখেছিলাম যে এখানকার মেয়েদের অনেক রকম প্রবলেম আছে এবং ওদের সঙ্গে আমি খুব ক্লোজে মিশে জেনেছিলাম ওদের প্রবলেমগুলো। তো তখন মনে হয়েছিল যে আচ্ছা, স্বামীজির যে উপদেশ ছিল বা স্বামীজি যেটা চাইতেন, মা যেটা চাইতেন যে মেয়েরা নিজেরা কিছু কাজ শিখুক, সবাই তো MA BA পাস করতে পারে না বা করলেও সবসময় চাকরি করতে পারে না, তো কিন্তু হাতের কাজ যদি শিখতে পারে তারা তাহলে নিজেদের জন্য কিছু করতে পারে। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমি এখানে কাজটা শুরু করেছিলাম। আজকে প্রায় 250-র ওপর মেয়ে কাজ করছে এবং আমার খুব আনন্দ লাগছে যে ওরা কাজ শিখে প্রায় মাসে কেউ 3000 টাকা, কেউ 4000 টাকা, বা কখনো কখনো ওরা বলছে যখন অর্ডার বেশি থাকে 5000 টাকা অবধিও ওদের রোজগার হচ্ছে। ওরা যে আমার থেকে কাজ শিখে নিজেরা এরম এত সুন্দরভাবে দাঁড়িয়েছে, এটা আমার কাছে খুব আনন্দের
এবং এই কাজে রামকৃষ্ণ মিশন, তার পল্লীমঙ্গল, মহারাজরা সবার সহযোগিতাতে এই কাজটা আমি করতে পেরেছি। শুধু নিরস শিক্ষাদান নয়, কর্তব্য পালন নয়, রয়েছে প্রাণের ছোঁয়া। কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ভারপ্রাপ্ত মহারাজ জানালেন সেই কথাই। রামকৃষ্ণ মিশন পল্লীমঙ্গল এই নামটা দেখেই বুঝতে পারছেন যে পল্লী মানে গ্রাম। এখানে গ্রামের জাতি ধর্ম নির্বিশেষে দুস্থ দরিদ্র মেয়েদের আর্থিক স্বনির্ভরতার জন্যে আমাদের এই প্রতিষ্ঠান। প্রায় 250 মহিলা এখানে থেকে এবং এখান থেকে মাল মশলা নিয়ে গিয়ে তারা বাড়িতে কাজ করেন এবং সেগুলো আমাদের কাছে দেন। আমরা সেগুলো বিক্রি করে তাদের হাতে টাকা তুলে দিই। নারীদের হাতে যতক্ষণ না আর্থিক সচ্ছলতা আসছে ততক্ষণ পর্যন্ত তাদের স্বাধীনতাই নেই। এই বিষয়তে আমাদের বহু রকম রয়েছে কাজকর্ম, পাটের কাজ রয়েছে, ফুড প্রসেসিং রয়েছে, আমাদের টেলারিং আছে, তাঁত আছে, বিভিন্ন রকমের প্রায় 20টা আইটেম রয়েছে। কিন্তু অনিতা বসু যেটি এখানে এসে শিখিয়েছেন তার শিক্ষা পদ্ধতি সর্বোপরি তার ব্যক্তিগত জীবনের ওই দুস্থ দরিদ্রের প্রতি এত ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। অনিতা খুব ভক্ত পরিবারের মেয়ে, আমাদের সঙ্গে তার দীর্ঘকালের সম্পর্ক। তার এই কাজের তিনি 100% সাকসেসফুল হয়েছেন এবং ভবিষ্যতে আরও আমাদের সঙ্গে থেকে এই গ্রামের দুস্থ অবহেলিত মেয়েদের আর্থিক স্বনির্ভরতার জন্য তিনি কিছু কাজ শেখাবেন। আমাদের এই প্রকল্পটুকু সার্থক হবে। 2011 সাল, এবার কাজ শুরু করলেন আর এক পুণ্যভূমি শ্রী শ্রী সারদা মার জন্মস্থান জয়রামবাটিতে। এখানেও শেখালেন ফেব্রিকের নানা কাজ, শেখালেন মাটির পাত্র কি করে শিল্পের ছোঁয়ায় হয়ে ওঠে নান্দনিক, বিক্রয়যোগ্য এক সামগ্রী। কাপড়ের ব্যাগ, শাড়ি, পাঞ্জাবি, টেবিল ক্লথ, রুমাল সামান্য কাপড়ের টুকরো হয়ে উঠল অসামান্য। কবে থেকে এই কাজ শিখতে আসছেন? আমি এর আগের বছরে শিখেছি, তো এই বছরেও আমি শিখছি, আমার ভালো লাগছে। এর আগের বছর অনেক কিছু শিখেছি। কি শিখেছেন? শাড়ি, এই মাটির জিনিস। শাড়িতে কি শিখেছেন, কি করেন শাড়িতে? শাড়িতে